তো আমাদের চ্যাপ্টার 8-এ আমরা ফার্স্টে কিছু শর্ট নোটস পড়ব। প্রথম শর্ট নোটস হচ্ছে নন কনস্ট্যান্ট গ্রোথ। নন কনস্ট্যান্ট গ্রোথ হচ্ছে when a company's dividend or earnings grow at different rate in different period। মানে দেখা যাচ্ছে যে আমাদের গ্রোথ একবার 10 টাকা, আর একবার 11 টাকা, আর একবার 7 টাকা, মানে উল্টাপাল্টা, কোনো কনসিস্টেন্সি নাই এটা। টু স্টেজ গ্রোথ কি? এ ভ্যালুয়েশন মডেল ওয়ার ডিভিডেন্ডস গ্রো এট এ হায়ার রেট ফর এ ফিউ ইয়ার্স দেন শিফট টু এ স্টেবল। তো টু স্টেজটা কীরকম, যে এখানে দুইটা স্টেজ থাকে। ফার্স্টের স্টেজে হচ্ছে আমাদের যেই শেয়ার বা আমাদের যে ডিভিডেন্ড, সেই ডিভিডেন্ডটা অনেক বেশি হারে বাড়তে থাকে, বাড়তে 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 সেকেন্ড লেভেলে গিয়ে ওইটা একদম একটা কনস্ট্যান্ট লেভেলে চলে যায়। যে মনে করো আগে 10, 11, 12, 13, 14 হয়ে গেছে, এরপরে খালি 14ই থাকতেছে। ক্যাপিটাল গেইনস ইল্ডটা কীরকম, যে তোমার তুমি যখন স্টকটা বিক্রি করে দিবা, লাইক ধরো 10 টাকায় কিনছিলা, 12 টাকায় বিক্রি করলা, সো ওই 2 টাকা হচ্ছে তোমার লাভ, যেটাকে আমরা ক্যাপিটাল গেইন বলি। কিউমুলেটিভ ভোটিং কি? কিউমুলেটিভ ভোটিং হচ্ছে এ ভোটিং সিস্টেম ওয়ার শেয়ার হোল্ডার্স ক্যান পুল অল দেয়ার ভোটস for one or more board candidates helping minority shareholders gain representation। মানে হচ্ছে যখন শেয়ার হোল্ডাররা কাউকে ভোট দিতে পারে, সব শেয়ার হোল্ডাররা মিলে, তখন সেটাকে আমরা বলি কিউমুলেটিভ ভোটিং। ওকে, এখন আমরা পড়ব কমন স্টকের ফিচার। ওকে, দেন হচ্ছে কমন স্টক ফিচার। কমন স্টকের ফিচার হচ্ছে প্রথমে কমন স্টক কি? এটা হচ্ছে আমাদের একটা কোম্পানির বেসিক ওনারশিপ, যেখানে আমাদের ডিভিডেন্ডের কোনো স্পেশাল প্রায়োরিটি নাই। ব্যাংকরাপ্ট মানে দেউলিয়া হয়ে গেলে যে আগে দিবে, যেটা আমাদের প্রেফার স্টকে আছে, ওরকম কোনো প্রায়োরিটি নাই। দেন কমন স্টকের সেকেন্ড ফিচার হচ্ছে শেয়ার হোল্ডার্স রাইট। শেয়ার হোল্ডাররা হচ্ছে ভোটিংয়ের মাধ্যমে তারা তাদের বোর্ড অফ ডিরেক্টর চুজ করতে পারে, যেটা আমাদের শেয়ার হোল্ডার্স রাইট। দেন হচ্ছে কিউমুলেটিভ ভোটিং। সো কিউমুলেটিভ ভোটিং বলতেছে যে আমরা আমাদের সকল ভোট একজন আর অনেকজনকে দিতে পারবো, এটাকে বলা হয় কিউমুলেটিভ ভোটিং। স্ট্রেট ভোটিং কি? ডিরেক্টরস আর ইলেক্টেড 1 by 1, মেজরিটি শেয়ার হোল্ডার্স ক্যান উইন অল সিটস রিকোয়ার 51% শেয়ার মিনিমাম। সো ডিরেক্টররা হচ্ছে কি, যাদের কাছে সবচেয়ে কোম্পানির 51% শেয়ার মিনিমাম আছে, তারা হচ্ছে কি ডিরেক্টলি বোর্ড অফ ডিরেক্টর হয়ে যেতে পারবে বা ডিরেক্টর হয়ে যেতে পারবে, তাদেরকে আমরা বলি স্ট্রেট ভোটিং। প্রক্সি, সো শেয়ার হোল্ডাররা চাইলে আরেকজনকে দিয়ে তাদের নিজেদের ভোটটা দেওয়ায় দিতে পারে, মানে হচ্ছে আমরা আরেকজনকে কল দিয়ে বলবো ভাই আপনি আমার ভোটটা দিয়ে দেন, এরকম। ক্লাসেস অফ স্টক, কোম্পানিজ মে ইস্যু ডিফারেন্ট স্টক ক্লাসেস উইথ ডিফারেন্ট ভোটিং রাইট। সো ধরো হচ্ছে বিভিন্ন ধরনের তারা স্টক বিভিন্ন ধরনের ভোটিং রাইট থাকতে পারে, লাইক ফোর্ড ক্লাস বি স্টক হোল্ড 40% ভোটিং পাওয়ার বাট লেস দেন 10% অফ টোটাল শেয়ার। তো এটা কীরকম, তুমি হচ্ছে একটা কোম্পানির 10% শেয়ার নিতে পারবা, কিন্তু তোমার কাছে ভোটিং পাওয়ার থাকবে 40%, মানে 10% যেহেতু তোমার 10%ই ভোটিং পাওয়ার থাকার কথা, তো তোমাকে দিচ্ছে 40%। তো এটাকে বলা হচ্ছে ক্লাসেস অফ স্টক। এখন আমরা পড়ব প্রেফার্ড স্টকের ফিচার। প্রথমে হচ্ছে প্রায়োরিটি। প্রথমে হচ্ছে গিয়ে প্রেফার্ড স্টকের এদেরকে সবার আগে তাদের ডিভিডেন্ড দিয়ে দেওয়া হয়। প্রেফার্ড স্টক তারা হচ্ছে কোনো ভোটিং দিতে পারে না। আর এখানে হচ্ছে তোমার ডিভিডেন্ডটা হচ্ছে গিয়ে স্টেটেড ভ্যালু হচ্ছে তোমার ডিভিডেন্ড অ্যামাউন্টটা ফিক্স থাকে। এখানে আবার দুইটা ভাগ থাকে, কিউমুলেটিভ আর নন কিউমুলেটিভ। কিউমুলেটিভে বলা হয় যদি কোনো ডিভিডেন্ড মিস হয়ে যায়, সেটা তাদেরকে পরবর্তী আবার ডিভিডেন্ডের সাথে অ্যাড করে টোটালটা দেওয়া হবে। নন কিউমুলেটিভে বলা হইতেছে আপনার যদি
আপনি যদি একবার মিস করে যান সেটা আপনাকে আর ফিউচারে কখনো দেওয়া হবে না। এরপরে হচ্ছে ডেপ্ট লাইক নেচার কীরকম? অ্যাক্টস লাইক ইকুইটি ডেপ্ট, মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের একটা ইনকাম ফিক্স, আমাদের ক্রেডিট রেটিং থাকে এই প্রেফার স্টকের, আমাদের ইসের মতো, ডেপ্টের মতো। তারপর হচ্ছে এগুলো আবার ট্রেড করা যায়, প্রেফার স্টক মানে ওই ডকুমেন্টটা ট্রেড করা যায়। তো এগুলো হচ্ছে আমাদের প্রেফার স্টকের কিছু ফিচার্স। এরপর হচ্ছে আমাদের চ্যাপ্টার 14, কস্ট অফ ইকুইটি। এরপরে হচ্ছে কস্ট অফ ইকুইটিতে আমরা দুই ধরনের মডেল নিয়ে জানবো। একটা হচ্ছে আমাদের ডিভিডেন্ড গ্রোথ মডেল, আর একটা হচ্ছে এসএমএল অ্যাপ্রোচ, বা আমাদের অ্যাপ্রোচই বলতে পারি। তো ডিভিডেন্ড গ্রোথ মডেল কি বলে? দিস মেথড ইজ বেসড অন দ্য আইডিয়া দ্যাট ইনভেস্টর্স এক্সপেক্ট টু রিসিভ ফিউচার ডিভিডেন্ডস ফ্রম হোল্ডিং এ স্টক অ্যান্ড দোজ ডিভিডেন্ডস আর এক্সপেক্টেড টু গ্রো অ্যাট এ কনস্ট্যান্ট রেট। মানে আমাদের এখানে যে ইনভেস্টর যারা আছে তারা হচ্ছে স্টক কেনার মাধ্যমে ফিউচারে একটা ডিভিডেন্ড এক্সপেক্ট করতে থাকে, আর এই ডিভিডেন্ডটা একটা কনস্ট্যান্ট রেট, লাইক ধরো 5% রেটে এইটার ডিভিডেন্ডটা বাড়তে থাকবে। সো এইটার সূত্রটা কি আমরা যেটা জানি, D1/PO + G। দেন হচ্ছে এসএমএল অ্যাপ্রোচটা কীরকম? এটা হচ্ছে আমাদের ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেলের সাথে আসে। ইট এস্টিমেটস দ্য কোস্ট অফ ইকুইটি বাই কনসিডারিং দ্য রিস্ক ফ্রি রেট। সো এখানে আমাদের রিস্ক ফ্রি রেট, মার্কেট রিটার্ন এগুলা ক্যালকুলেশন করা হয়। কখন করা হয়? দিস অ্যাপ্রোচ ইজ মোর ফ্লেক্সিবল অ্যান্ড ক্যান বি ইউজড for all companies including those they don't pay dividends. It directly considers the risk of investing in particular company. So SML approach হচ্ছে কি আমাদেরকে এইটা বলে যে আমাদের যদি কোনো একটা কোম্পানি ডিভিডেন্ড নাও দেয় তারপরে সেই কোম্পানিতে আমাদের ইনভেস্ট করা উচিত কি উচিত না, যেহেতু এখানে আমাদের CAPM মডেল আছে তাই। এবার আসি আমরা কিছু শর্ট নোটসে। প্রথমটা হচ্ছে অ্যালাবামাস পাওয়ার cost of preferred stock. So Alabama issues preferred stock which pays a fixed dividend. The cost of sorry এটা কিছু না, এটা আজাইরা। দেন হচ্ছে আমাদের ডিভিশনাল অ্যান্ড প্রজেক্ট কস্ট অফ ক্যাপিটাল। এই জিনিসের আবার দুইটা অ্যাপ্রোচ আছে, একটা হচ্ছে পিওর প্লে অ্যাপ্রোচ আর একটা হচ্ছে সাবজেক্টিভ অ্যাপ্রোচ। তো আগে দেখি আমরা ডিভিশনাল প্রজেক্ট cost capital key. Firms often operate in multiple divisions, each with different risk. Using the same overall cost of capital for all divisions can lead to bad decision. So একটা ফার্মের হচ্ছে অনেকগুলো ডিভিশন থাকতে পারে। ধরো অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের এক ধরনের রিস্ক থাকে, ফাইন্যান্সদের একরকম রিস্ক, মার্কেটিংয়ের এক ধরনের রিস্ক, আর ম্যানেজমেন্টের এক ধরনের রিস্ক। তো সবাই যখন তাদের সবারই একটা ক্যাপিটাল নিয়ে তারা কাজ করে, লাইক অ্যাকাউন্টিংদের এক ধরনের অ্যাকাউন্টিং ইনকাম, ফাইন্যান্সদের এক ধরনের ফাইন্যান্সিয়াল ইনকাম, ম্যানেজমেন্টদের হিসাব অন্যরকম, তারা কোস্ট কাটিং কেমনে করে সেদিকটা দেখবে। দেন মার্কেটিং ওরা হচ্ছে ওরকম, সবার একটা তাদের নিজস্ব একটা খরচ যেটা তাদের ইনভেস্টমেন্টের সেটা নিয়ে তারা কাজ করে। সো যখন তারা সেম কোস্ট অফ ক্যাপিটাল অ্যাপ্রোচ সব জায়গায় ইউজ করবে, এটা একটা ব্যাড ডিসিশন পর্যন্ত নিয়ে যেতে পারে। সো এই জায়গায় আমরা ডিভিশনাল কোস্ট অফ ক্যাপিটাল ইউজ করব। সো এইখানে বলা হয় আমাদের যে বিভিন্ন ক্যাপিটালের কোস্ট এটা আমরা বিভিন্ন ডিভিশনের জন্য আলাদা করে আমরা এটা কাজ করব। যদি একটা কোম্পানির অনেকগুলো সাব কোম্পানি থাকে বা যে সাব ডিভিশন থাকে সেগুলোর জন্য আমরা আলাদা তোমার কোস্ট অফ ক্যাপিটাল নির্ধারণ করব, দেন আমরা কম্প্রিহেনসিভ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করব। এখন পিওর প্লে অ্যাপ্রোচটা কি? Pure play approach key. In this method, the firm looks for a public company, a pure play that operates in a single line of business similar to the division or project under consideration. The firm then uses that company's beta or cost of capital as a benchmark. This gives a more accurate estimate of the required rate of for a specific type of project or division. So এইখানে কি হয়, আমার যে কোম্পানি সেটা আরেকটা পাবলিক কোম্পানিকে খুঁজে বের করবে
যার শুধুমাত্র ওই ওই একটা প্রোডাক্টই তারা তৈরি করে। ধরো যে কি হতে পারে, ওয়ালটন শুধু ইলেকট্রিক্যাল সাইডেই আছে, ওরা অন্য কোনো কিছু তৈরি করে না। তো তার এরকম একটা ইলেকট্রিক্যাল লাইন বা এরকম একটা কোম্পানিকে চুজ করলো। এখন তারা দেখবে যে সেই কোম্পানির বেটা কীরকম, সেই বেটা বা তাদের যে কোস্ট অফ ক্যাপিটাল সেটাকে তারা একটা বেঞ্চমার্ক ধরবে যে ওয়ালটন ওই ইলেকট্রনিক ইন্ডাস্ট্রিতে অনেক ভালো করতেছে, ওদের এইটা। তো এবার আমারটার সাথে কম্পেয়ার করে দেখি আমারটার কী অবস্থা। এইটাকে বলি আমরা পিওর প্লে অ্যাপ্রোচ। হ্যাঁ, দেন হচ্ছে, তো এইখানে হচ্ছে আমাদের সিঙ্গেল লাইন অফ বিজনেস ধরার রিজন কি, যাতে ধরো অনেক কোম্পানি আছে, কীরকম হতে পারে, যেরকম ট্রান্সকম কিন্তু যদিও ইলেকট্রিক্যাল প্রোডাক্ট তৈরি করে, তারপরে কিন্তু ওদের আরোই আছে, ট্রান্সকম বেভারেজ আছে, ট্রান্সকম ফুড আছে। সো ওইটা যেহেতু আমারটা শুধু ইলেকট্রিক্যাল বিজনেস, সো আমি ট্রাই করবো এমন একটা বিজনেসের সাথে কম্পেয়ার করার যারাও শুধুমাত্র ইলেকট্রিক্যাল বিজনেস ফিল্ডেই আছে। দেন হচ্ছে আমাদের দ্য সাবজেক্টিভ অ্যাপ্রোচে বলা হইতেছে কি, এটা হচ্ছে আমাদের আরও বেশি প্র্যাকটিক্যাল। ম্যানেজার্স অ্যাসাইন ডিফারেন্ট ডিসকাউন্ট রেটস, কোস্ট অফ ক্যাপিটাল টু প্রজেক্ট বেসড অন দেয়ার perceived risk level relative to overall firm. For example, a low risk project might use a slightly lower rate and a high risk project might use a higher one. তো এখানে বলা হচ্ছে আমরা আরেকজনের সাথে কম্প্যারিজনে না, যে আমরা আমাদের যেই সব প্রজেক্টে বা যেই সব জায়গায় আমরা ইনভেস্ট করব সেই সব জায়গায় আমাদের একটা রিস্ক লেভেল আছে না, সেই রিস্ক লেভেল অনুযায়ী আমরা হচ্ছে কি আমাদের রিটার্ন কত আসা উচিত সেটা ডিটারমাইন করব। তো যদি লো রিস্ক থাকে আমরা এক্সপেক্ট করবো সেটা রিটার্ন লো, যদি হাই রিস্ক থাকে সেটা রিটার্ন হবে হাই। এটাকে আমরা বলছি ডিভিশনাল আর প্রজেক্ট অফ কস্ট অফ ক্যাপিটালের এলিমেন্টসগুলো। ওকে, দেন হচ্ছে বন্ড কি, বন্ড হচ্ছে এ বন্ড ইজ এ ডেপ্ট ইনস্ট্রুমেন্ট। When a company or government issues a bond, they are borrowing money from investors and agree to pay back with interest over time. So bond হচ্ছে ফার্স্ট অফ অল একটা সিকিউর ডেপ্ট ইনস্ট্রুমেন্ট, যেটার মাধ্যমে একটা কোম্পানি টাকা নিয়ে থাকে আরেকজনের কাছে, তাদের এই ডকুমেন্টটা বিক্রি করে তারা টাকা নিয়ে থাকে। সো এটাকেই আমরা বন্ড বলি। সো বন্ডে হচ্ছে কি আমাদের একটা কোলাট্রাল দ্বারা ব্যাক থাকে। তো আমাদের টাইপস অফ বন্ড কি, গভর্নমেন্ট বন্ড যেগুলো গভর্নমেন্ট ইস্যু করে, কর্পোরেট বন্ড যেগুলো কোম্পানি ইস্যু করে, মিউনিসিপ্যাল বন্ড হচ্ছে যেগুলো লোকাল গভর্নমেন্ট মানে মেয়র টেয়র ইস্যু করে, জিরো কুপন বন্ড হচ্ছে যারা কোনো ইন্টারেস্ট দেয় না, একটা ডিসকাউন্টে সেল হয়, কনভার্টেবল বন্ড হচ্ছে যেগুলো পরে শেয়ারে কনভার্ট করা যায়, কলেবল বন্ড হচ্ছে ইস্যুয়ার চাইলে যে কোনো সময় রিপেমেন্ট করে দিতে পারে, জাঙ্ক বন্ড কীরকম, যাদের হাই রিস্ক, আমরা হাই ইল্ড বলবো না, আমরা হাই রিস্কই বলবো, হাই রিস্ক কর্পোরেট বন্ড। এরপর হচ্ছে ফিচার অফ বন্ড কি ফেস ভ্যালু। সো এইখানে যে আমাদের অ্যামাউন্ট আছে সেটা ম্যাচুরিটি পিরিয়ড শেষে ফুল অ্যামাউন্টটা উইথ ইন্টারেস্ট পে করা হয়। কুপন রেট হচ্ছে আমাদেরকে একটা ফিক্সড কুপন রেট প্রোভাইড করা হয়, এটা একটা ফিক্সড ম্যাচুরিটি ডেট থাকে। আর ইল টু ম্যাচুরিটি, এটা পুরো টাকা ফেরত পাইতে গেলে আমাদেরকে এটা পুরো ম্যাচুরিটি পর্যন্ত হোল্ড করে রাখতে হয়। আর কল প্রভিশন হচ্ছে গিয়ে বন্ড চাইলে আগে পে করে দেওয়া যাইতে পারে বিক্রি করে দিয়ে। সিঙ্কিং ফান্ড কি, রেগুলার পেমেন্টস টু রিডিউস ডেট বিফোর ম্যাচুরিটি। আমি যদি একটা রেগুলার পেমেন্ট করি তাহলে একদম পরে যখন আমি ফাইনাল পেমেন্ট করব তখন আমার উপর প্রেশারটা কম আসবে। কিন্তু আমি যদি সব টাকা যদি ভবিষ্যতের জন্য জমা রাখি, যে আমি টাকা একবারে সব ফিউচারে দিব, তখন কিন্তু আমার উপর ইন্টারেস্ট বার্ডেনটা অনেক বেশি হয়ে যাবে। এই যে বারে দিয়ে দেওয়া হইতেছে অ্যামাউন্ট অফ ফিউচার যাতে প্রেশার কম পড়ে, এটাকে আমরা এই জন্য সিঙ্কিং ফান্ড বলি। ডিভিডেন্ড পে আউট রেশিও যে আমাদের নেট ইনকামের কতখানি ডিভিডেন্ড আকারে পে করে দেওয়া হইতেছে। এর ডিপি রেশিও মানে হইতেছে, হাই মানে হচ্ছে কোম্পানি তার ইনকামের ম্যাক্সিমাম টাকা দিয়ে দিচ্ছে ডিভিডেন্ড হিসাবে। লো ডিপি মানে হইতেছে আমাদের ইনকামের কম টাকা হচ্ছে গিয়ে তাদেরকে দেওয়া হইতেছে এবং বাকি টাকাটা রিইনভেস্ট করা হইতেছে। বিজনেস রিস্ক হচ্ছে একটা কোম্পানি তাদের অপারেশন মানে তার কোম্পানি চলতেছে, এইটা চলার ক্ষেত্রে তারা যে রিস্কটা ফেস করে, সেটা রিস্ক মানে যাতে করে তারা বিজনেসটা কন্টিনিউ না করতে পারে। এরকম কীরকম, তাদের কম্পিটিশন বেড়ে যাওয়া, মার্কেট ডিমান্ড বেড়ে যাওয়া, এগুলা হয়ে যাওয়া।
ফাইন্যান্সিয়াল রিস্ক কি? ফাইন্যান্সিয়াল রিস্ক হচ্ছে কি, একটা কোম্পানি যখন অনেক বেশি ডেপ্ট নেয় তখন যদি তারা সেই ডেপ্টটা যদি তারা আবার ফেরত না দিতে পারে, তখন হচ্ছে গিয়ে তাদের যে দেউলিয়া হয়ে যাওয়ার যে সুযোগটা থাকে, এইটাকে বলা হয় ফাইন্যান্সিয়াল রিস্ক। তো এটাকে আমরা যদি একটু ভাঙি তাহলে আমরা দেখব মোর ডেপ্ট, মোর ইন্টারেস্ট পেমেন্ট, হায়ার রিস্ক অফ ডিফল্ট। মানে আমরা যত ঋণ নিব আমাদের ইন্টারেস্ট পেমেন্ট তত বাড়তে থাকবে, আর এটা করে আমাদের ব্যবসা দেউলিয়া হয়ে যাওয়ার চান্স তত বাড়বে। বন্ড ইন্ডেঞ্চার কি? বন্ড ইন্ডেঞ্চার হচ্ছে একটা লিগাল এগ্রিমেন্ট, যেটা হচ্ছে একটা খাম বা একটা ডকুমেন্ট যেটা বন্ডের সাথে দিয়ে দেওয়া হয়, যেটার ভিতরে আমাদের বন্ডের সকল ডিটেলস লেখা থাকে। লাইক আমাদের বন্ডের ডেট, নাম, ইস্যুয়ার, কার জন্য ইস্যু করা হইতেছে, সব কিছু, ইন্টারেস্ট রেট সব কিছু দিয়ে দেওয়া হয়। এরপরে হচ্ছে রিস্ক। রিস্ক হচ্ছে গিয়ে আমাদের আরেকটা চ্যাপ্টার, এখানে আমরা টোটাল 4টা চ্যাপ্টার পড়লাম, এটা আরেকটা চ্যাপ্টার। রিস্ক ইন ফাইন্যান্স মেন দ্য পসিবিলিটি অফ লুজিং মানি। মানে হচ্ছে আমাদের একটা আনসার্টেনিটি, যে আমরা যেখানে রিচ করতে চাইতেছি বা আমাদের যেটা অ্যাটেইন করার কথা সেটা আমরা কোনো একটা আনসার্টেনিটির কারণে আমরা সেটা অ্যাচিভ করতে পারা বা না পারা, মানে আনসার্টেনিটি কোনো একটা কিছু অ্যাচিভের ক্ষেত্রে। তো সিস্টেমেটিক রিস্ক কি? সিস্টেমেটিক রিস্ক হচ্ছে যেগুলো আমরা অ্যাভয়েড করতে পারি না, মানে বলতে গেলে আমাদের ম্যাক্রো ফ্যাক্টরসগুলো, লাইক ইনফ্লেশন, ইন্টারেস্ট রেট, রিসেশন, এগুলা। আনসিস্টেমেটিক রিস্ক যেগুলো আমাদের মাইক্রো ফ্যাক্টর, যেগুলো চাইলে আমরা কন্ট্রোল করতে পারি, লাইক আমাদের ম্যানেজমেন্ট ডিসিশন, প্রোডাক্ট ফেলিয়ার, লেবার স্ট্রাইক, ল সুটস, এগুলোকে আমরা ডাইভার্সিফিয়েবল রিস্কও বলে থাকি। সো এই ছিল আমাদের চ্যাপ্টার। সো এই 4টা চ্যাপ্টারের মধ্যে আমরা কোন কোন পার্টগুলো একটু ভালো করে দেখবো সেটা যদি আমরা একটু রিকল করি। এই শর্ট নোটসগুলো একটু দেখে রাখবো, মুখস্থর দরকার নাই। কমন স্টকের ফিচার দেখবো, প্রেফার স্টকের ফিচার দেখবো, দেন আমাদের কস্ট অফ ইকুইটি দেখবো, এরপরে আমাদের এই ডিভিশনাল অ্যান্ড প্রজেক্ট কস্ট অফ ক্যাপিটালের এই দুইটাই দেখবো। তারপরে আমাদের বন্ডের টাইপ আর বন্ডের ফিচার দেখবো। আচ্ছা, পড়া তো তেমন নাই, মোটামুটি সবই আমরা দেখে ফেলি, এরা হবে না, মুখস্থের দরকার নেই, জাস্ট কনসেপ্ট ক্লিয়ার থাকলেই হবে।